হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাজিভস একাডেমিতে স্বাগত। আজকে আমাদের ভিডিও হচ্ছে বৃত্ত নিয়ে খুঁটিনাটি আলোচনা। আজকের এই পর্বে আমরা বৃত্তের সংজ্ঞা ও বৃত্তের বৈশিষ্ট্য, পরিধি ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। বৃত্ত বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারিদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। অন্যভাবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলা হয়। দেখো, এখানে আমাদের নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এই লাল কালারের বিন্দুটা, এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে এই পাশে যে আমরা ইয়েলো কালার যে বর্ডারটা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা বিন্দু এই মাঝখানে লাল বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরে 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 এই ক্ষেত্রটা তৈরি করেছে, এবং এটাকে বলা হচ্ছে আমাদের বৃত্ত। চলো তারপরে যাওয়া যাক। এখন আমরা বৃত্ত ও এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই চিত্রটা আমরা আগামী 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে খেয়াল করব এবং এখানে প্রত্যেকটা জিনিস বোঝার ট্রাই করব। আচ্ছা, আমাদের বৃত্তের মাঝের যে লাল অংশ দেখা যাচ্ছে সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু, অর্থাৎ বৃত্তের যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত গঠন করা হয় সেই নির্দিষ্ট কেন্দ্রটাকে বলা হচ্ছে কেন্দ্রবিন্দু। এবং এই কেন্দ্রের এই কেন্দ্রকে এই কেন্দ্রকে এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে আমাদের যে বৃত্তটা গঠিত হয় সে বৃত্তের এই হলুদ রঙের যে অংশ দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় আমাদের পরিধি। এটাকে বলা হয় আমাদের পরিধি। আচ্ছা, একটি বৃত্তের কেন্দ্র দিয়ে পরিধির এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত যে রেখা কল্পনা করা হয় সেটাকে বলা হয় আমাদের বৃত্তের ব্যাস, এবং এই ব্যাসের অর্ধেককে বলা হয় আমাদের ব্যাসার্ধ। এবং এই বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বলা হয় বৃত্তচাপ। যদি আমি এই পুরা বৃত্তের এইটুকু অংশ জাস্ট আমরা কেটে নিই বা এইটুকু অংশ নিয়ে চিন্তা করি, তাহলে এটাকে বলা হবে আমাদের বৃত্তচাপ। আমরা এখানে কেন্দ্রবিন্দু, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি এবং বৃত্তচাপ নিয়ে আলোচনা করলাম। চলো সামনে এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনা হবে। চলো যাওয়া যাক। প্রথমেই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু নিয়ে আলোচনা। আচ্ছা, যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর অঙ্কিত সকল বিন্দু দূরত্ব সমান ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্রবিন্দু বলে। অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে এই পরিধির উপরস্থ সকল বিন্দু দূরত্ব সমান। আচ্ছা, তারপর যাওয়া যাক। তারপর পরিধি একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু চলার পথকে পরিধি বলে। অর্থাৎ আমাদের নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে এই যে সব বিন্দুগুলো এখানে চলছে, এই চলার ফলে একটা ক্ষেত্র গঠন হয়েছে, এবং এইটাকে বলা হচ্ছে আমাদের বৃত্ত, এবং এই হলুদ অংশটাকে বলা হয় আমাদের পরিধি। চলো তারপরে যাওয়া যাক। ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখাংশের প্রান্তবিন্দুদ্বয় বৃত্তের পরিধির উপর অবস্থিত হলে ওই রেখাংশকে বৃত্তের ব্যাস বলা হয়। অর্থাৎ অর্থাৎ আমাদের এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন একটা রেখাংশ যদি এই পরিধির প্রান্তবিন্দু দ্বয়ের সাথে যুক্ত হয়। দেখো, এটা কিন্তু পরিধির এক প্রান্ত এবং এটা হচ্ছে পরিধির আরেক প্রান্ত। এই প্রান্ত বিন্দু দ্বয়ের সাথে যুক্ত হয়ে যে রেখা কল্পনা করা হয় বা রেখাংশ কল্পনা করা হয় যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হয় আমাদের বৃত্তের ব্যাস।
এবং ব্যাসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ব্যাস ইকুয়ালস টু ব্যাসার্ধ গুণ 2। তারপর যাওয়া যাক। ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, অথবা তোমরা ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ এটাও বলতে পারো। দেখো আমাদের এখানে বৃত্তের কেন্দ্র হতে এই পরিধি পর্যন্ত দূরত্ব, সেই সম্পূর্ণ দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এই যে এইটুকু দূরত্ব, এটাকে বলা হয় আমাদের ব্যাসার্ধ। এবং ব্যাসার্ধের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ সমান সমান ব্যাস ভাগ 2। তারপর যাওয়া যাক। বৃত্তচাপ, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। যেরকম দেখো পরিধির আমি এইটুকু অংশ নিয়ে যদি চিন্তা করি, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের বৃত্তচাপ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যাওয়া যাক। এখন আমরা জ্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলা হয়। অর্থাৎ তুমি চিন্তা করো, এই পুরো একটা বৃত্ত এবং বৃত্তেরই পরিধির যে কোনো দুইটা বিন্দু হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু, এবং এই দুটো বিন্দুকে সংযোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বৃত্তের জ্যা। এবং একটা জিনিস বলা খুব ভালো, বৃত্তে অসংখ্য জ্যা আঁকা সম্ভব। তুমি এখান থেকে একটা জ্যা আঁকতে পারো, এইভাবে একটা জ্যা আঁকতে পারো, এইভাবে একটা জ্যা আঁকতে পারো, এইভাবে একটা জ্যা আঁকতে পারো। অর্থাৎ অসংখ্য জ্যা বৃত্তের মধ্যে আঁকা সম্ভব। কিন্তু এখানে খুবই বিশেষ একটা জ্যা রয়েছে। হ্যাঁ, বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। যেরকম তুমি দেখো, তুমি যদি এই ব্যাসের দিকে লক্ষ্য করো, এখান এ পরিধির এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে রেখাংশকে কল্পনা করা হয় সেটাকে বলা হয় ব্যাসার্ধ, এবং এটা জ্যা ডেফিনিশন অনুযায়ী এটাকে জ্যাও বলা যায়। অর্থাৎ বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তুমি চিন্তা করো, তুমি যদি এখান থেকে আরেকটু উপরে উঠো, ব্যাসের মান, ব্যাস কিন্তু একটা ছোট হবে, আরো উপরে উঠলে আরো ছোট হবে, আরো উপরে উঠলে আরো ছোট হবে। তুমি যদি এখান থেকে আর নিচের দিকে চিন্তা করো, এখানে একটু নামলে আরেকটু জ্যা ছোট হবে, এখান থেকে নামলে আরেকটু ছোট হবে, এখান থেকে নামলে আরো একটু ছোট হবে। অর্থাৎ আমি কেন্দ্র থেকে যত দূরে যাব ব্যাস তত ছোট হতে থাকবে, এবং একমাত্র সর্ববৃহৎ জ্যা পাওয়া সম্ভব বৃত্তের কেন্দ্রে, যা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাই বলা হয় বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। চল তারপর যাওয়া যাক। এখন আমরা জানবো বৃত্তের ছেদক সম্পর্কে। ছেদক, একটি বৃত্তকে যে রেখা দুইটি বিন্দুতে ছেদ করে তাকে বৃত্তে ছেদক বলে। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের একটা রেখা, এবং এটা একটি বৃত্তকে দুইটি অংশে, অর্থাৎ এ পয়েন্ট এবং এ পয়েন্ট, মানে এ দুটি বিন্দুতে এই বৃত্তকে ছেদ করে গিয়েছে, অর্থাৎ এটাকে বলা হবে বৃত্তের ছেদক। এবং বৃত্তে অসংখ্য ছেদক আঁকা সম্ভব। তুমি চাইলে এখান দিয়ে ছেদক আঁকতে পারো, এখান দিয়েও ছেদক আঁকতে পারো। ছেদক আঁকার ক্ষেত্রে শর্ত একটাই, যে আমাদের বৃত্তের যে কোনো দুইটা পয়েন্টকে ভেদ করে যাওয়া লাগবে, তাহলেই এটা এক ছেদক হবে। তো তারপরে যাওয়া যাক। স্পর্শক, স্পর্শক একটি বৃত্তকে যে রেখা পরিধির উপর কেবল একটি বিন্দুতে স্পর্শ করে তাকে ওই বৃত্তের স্পর্শক বলে। অর্থাৎ তুমি দেখো এখানে একটি রেখা এই বৃত্তের পরিধিকে শুধুমাত্র এই বিন্দুতে স্পর্শ করে চলে গিয়েছে, ভেদ করেনি, কিন্তু যা স্পর্শ করে চলে গিয়েছে, এই কারণে এটাকে বলা হয় স্পর্শক। এবং একটা বৃত্তে স্পর্শক বৃত্তের পরিধি যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করে, একের অধিক বিন্দুকে সে কখনো স্পর্শ করতে পারে না। এবং এখানে চাইলে কিন্তু আমরা একাধিক স্পর্শক আঁকতে পারি। চলো তারপরে যাওয়া যাক। বৃত্তাংশ নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলা হয়। খেয়াল করো, আমাদের এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটাকে চিন্তা করা হচ্ছে বা যে রেখাংশকে, সেটা হচ্ছে আমাদের জ্যা, এবং এইটুকু অংশ, পরিধির এইটুকু অংশ হচ্ছে আমাদের বৃত্তচাপ। তো এই সম্পূর্ণ বৃত্তচাপ এবং এই জ্যাকে
নিয়ে একসাথে যে অংশটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের বৃত্তাংশ, অর্থাৎ বৃত্তের একটা খণ্ডকে আমরা বৃত্তাংশ বলে থাকি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যাওয়া যাক। এখন আমরা আলোচনা করব ত্রিভুজের বৃত্তকলা নিয়ে, সরি অর্থাৎ বৃত্তের বৃত্তকলা নিয়ে, সরি এটা হবে বৃত্তের বৃত্তকলা নিয়ে। ঠিক আছে, চলো। বৃত্তকলা, বৃত্তের দুইটি ব্যাসার্ধ একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলা হয়। তুমি এখানে খেয়াল করো, আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে এ পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ, এবং বৃত্তের এই পয়েন্ট থেকে আবার এ পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে দুইটা ব্যাসার্ধ এবং এইটুকু পরিধির অংশ হচ্ছে আমাদের বৃত্তের চাপ, অর্থাৎ দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ নিয়ে গঠিত অংশকে বলা হয় বৃত্তকলা। আবারও বলি, দুইটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে গঠিত অঞ্চলকে বলা হয় আমাদের বৃত্তকলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যাওয়া যাক। এখন আমরা জানবো বৃত্তের পরিধি সম্পর্কে। আমরা পরিধির মানটা কিভাবে নির্ণয় করতে পারি? বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। এখানে পাইয়ের মান হচ্ছে 3.1416 এবং আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করে আমাদের এখানে পরিধি, অর্থাৎ যে হলুদ যে অংশটা আছে এটার সম্পূর্ণটা দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। তো তারপরে যাওয়া যাক। ক্ষেত্রফল, আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখানে পাই ইকুয়ালস টু 3.1416 এবং আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যদি পাই আর স্কয়ার এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা এই পুরো বৃত্তের যে নীল অংশটা আছে এটার মান নির্ণয় করতে পারব। সো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। আজকে আমরা বৃত্ত নিয়ে খুঁটিনাটি আলোচনার মধ্যে বৃত্ত কাকে বলে, বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য, পরিধি এবং ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।